একজন 19 বছর বয়সী অবিবাহিতা ভারতীয় গ্রামাঞ্চলের মেয়ে 5 দিন ধরে তলপেটের ব্যথা, সাথে জ্বর এবং দুর্গন্ধযুক্ত যোনিস্রাব নিয়ে এসেছে আপনার চেম্বারে। আর কি, তার অসুরক্ষিত যৌন সম্পর্কের ইতিহাসও রয়েছে এবং সে নিয়মিত গাইনি চেকআপও করেনি। পরীক্ষায় তার সার্ভিক্সের নড়াচড়ায় ব্যথা এবং এডনেক্সাল পূর্ণতা পাওয়া যায়। অন এক্সামিনেশন she has cervical motion tenderness, মানে যদি আমরা তার সার্ভিক্সে আঙ্গুল দিয়ে যদি চেক করে থাকি, পার ভেজাইনাল এক্সামিনেশন করি, তাহলে দেখা যাবে যে তার সার্ভিক্সে হাত স্পর্শ হওয়া মাত্রই সে কি হবে, বেদনায় আটকে উঠবে। সেটাকে বলা হয় সার্ভাইকাল মোশন টেন্ডারনেস। এবং এডনেক্সাল ফুলনেস, এডনেক্সা মানে হচ্ছে দু সাইডটা, মানে পেটের দুই সাইডটা একটু বেশি ফুলনেস মনে হয়, মানে যেন ভর্তি হয়, ভরে আছে, সেটা তার হচ্ছে ফিলিং। তাহলে এই যে আমরা হিস্ট্রি জানলাম, 19 বছর বয়সী অবিবাহিত মেয়ে, তার তলপেটে ব্যথা, জ্বর এবং দুর্গন্ধযুক্ত যোনিস্রাব, তার সাথে সাথে তার অসুরক্ষিত যৌন সম্পর্কের ইতিহাস রয়েছে এবং সেই সাথে সাথে সে কোনো গাইনি চেকআপ করায়নি। আর পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে সার্ভিক্সে টেন্ডারনেস রয়েছে। তাহলে কি নাম্বার 2, 24 বছর বয়সী একজন মহিলা, একজন 24 বছর বয়সী বিবাহিত মহিলা, তীব্র পেলভিক পেইন, পেলভিক ব্যথা মানে তলপেটে ব্যথা, তলপেটে এবং মাঝখানে ব্যথা হচ্ছে তীব্র। তাহলে এই ধরনের ব্যথা যদি হয়, সহবাসে ব্যথার অভিযোগও করেছেন, ডিসপারেউনিয়ারও পেইনফুল ইন্টারকোর্স, তো ডিসপারেউনিয়া বা পেইনফুল ইন্টারকোর্সেরও ইতিহাস দিচ্ছে সে। 3 সপ্তাহ আগে তার গর্ভপাত হয়েছিল এবং সেই গর্ভপাত পরবর্তী যত্ন নেয়নি। পরীক্ষায় পুঁজ যুক্ত সার্ভাইকাল ডিসচার্জ পাওয়া যায়, গর্ভপাত পরবর্তী পিআইডি সম্ভাবনা করা হয়েছে। তার মানে কি বুঝলাম, একটা 24 বছর বয়সী মহিলা, বিবাহিত মহিলা, তার একটা প্রেগনেন্সি এসেছিল, সেই প্রেগনেন্সিটা সে নিজে হোক বা যে কোনো ভাবে হোক গর্ভপাত করেছে, মানে অ্যাবর্শন করিয়েছে। অ্যাবর্শন করার পরে সে যথেষ্ট পরিমাণ যত্ন নেয়নি, তাতে কি হচ্ছে, পুঁজযুক্ত সার্ভাইকাল ডিসচার্জ হচ্ছে, মানে ভেজাইনা থেকে পুঁজযুক্ত ডিসচার্জ বেরোচ্ছে। আর কি, তার সাথে সাথে হচ্ছে তলপেটে ব্যথা হচ্ছে, তলপেটের মাঝে, এবং সহবাস করতেও ব্যথা হচ্ছে। তাহলে কি হতে পারে আপনার ডায়াগনোসিস? আরেকটা কেস দেখুন, কেস নাম্বার 3, একজন 21 বছর বয়সী কলেজের ছাত্রী মাঝে মাঝে তলপেটে ব্যথা ও মাসিকের মাঝে রক্তপাতের অভিযোগ করেছেন, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং যেটা বলা হয়। ওকে, তার একাধিক যৌন সঙ্গী আছে, যেহেতু কলেজ স্টুডেন্ট, একাধিক যৌন সঙ্গী আছে এবং অনিয়মিতভাবে কন্ডম ব্যবহার করেন, নিয়ম মেনে চলেন না। তার সাথে সাথে আল্ট্রাসাউন্ডে দেখা গেছে এন্ডোমেট্রিয়াম পুরু এবং ডগলাস থলিতে তরল দেখা যায়। তাহলে আপনার ডায়াগনোসিস কি? বিষয়টা ভালো করে বুঝিয়ে বলি। 21 বছর বয়সী একটি মেয়ে, তার একাধিক যৌন সঙ্গী রয়েছে, সমস্যা হলো তলপেটে ব্যথা আর মাসিকের মাঝে রক্তপাতের অভিযোগ। মানে আমরা কি জানি, মাসিক তো 28 দিন অন্তর অন্তর হয়, তো 28 দিন অন্তর 5 দিন হবে, তারপর বন্ধ থাকে পুরো মাস। কিন্তু এর বেলাতে কি হচ্ছে, মাঝে কোন একটা সময় আবার ব্লিডিং হচ্ছে, যেটা মেনস্ট্রুয়াল ব্লিডিং নয়, অ্যাবনর্মাল ব্লিডিং, সে ব্লিডিং হচ্ছে। আর তার আল্ট্রাসাউন্ড করে দেখা হয়েছে, আল্ট্রাসাউন্ডে কি দেখা গেছে, যে এন্ডোমেট্রিয়াম পুরু, এন্ডোমেট্রিয়াম আমরা পড়েছিলাম যে জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, সেটা বেশি পুরু হয়ে গেছে স্বাভাবিকের তুলনায়। আর ডগলাস থলিতে তরল দেখা যাচ্ছে। ডগলাস থলিটা কি একটু বলে দিই। আচ্ছা, এই ধরুন একটা ফিমেল বডি, তো আচ্ছা, এইখানে কোথাও এইভাবে জরায়ুটা থাকে, খুব বৃহৎ ভাবে আঁকলাম। এই জরায়ুর পেছনে এই জায়গাটায়, এখানে জরায়ুর পেছনে এই জায়গাটায়, জরায়ুর সামনে কি রয়েছে, এখানে রয়েছে প্রস্রাবের থলি আর পিছনে রয়েছে পায়খানার থলি। এই পায়খানার থলিটা এবং জরায়ুটার মাঝখানে এই জায়গাটাকে বলা হয় ডগলাসের থলি বলা হয়। তো এই ডগলাসের থলিতে একটু কি হয়েছে, একটু তরল জমা হয়ে আছে। ইউজি রিপোর্টে থাকে ফ্লুইড, ইউজি রিপোর্টে এখানে লেখা থাকে ফ্লুইড ইন পিওডি মানে হচ্ছে পাউচ অফ ডগলাস, মানে জরায়ুর ঠিক পেছনে একটা ছোট্ট একটা স্থান আছে, ওই স্থানটা হচ্ছে আমাদের পুরো শরীরের, মানে পেটের সবচেয়ে নিম্নতম স্থান। পেটে যদি কোথাও কোনো তরল জমা হয়, সেটা এই একদম নিচে এসে জমা হবে, এই জায়গায় সবচেয়ে নিম্নতম জায়গা। এখানে যদি কোনো তরল জমা থাকে, সেটা ইন্ডিকেট করে যে শরীরে, মানে পেটে কোথাও একটা ইনফেকশনের
উৎস আছে, ইনফেকশনের সোর্স আছে, সেই জন্য এখানে তরল জমা হয়েছে। তার এই মেয়েটার 21 বছর বয়সী মেয়ে, তার ডগলাসের থলিতে তরল জমা হয়েছে, তার মানে কি তার এইখানে তরল জমা আছে, তার মানে কি তার পেটে ইনফেকশন আছে। তাহলে এই কথাগুলো থেকে আমরা ডায়াগনোসিস কি পাই? ডায়াগনোসিস ক্রনিক পিআইডি, এই যে লেখা আছে ক্রনিক পিআইডি। ওকে, আরেকটা দেখুন, লাস্ট কেস স্টাডি 4। একজন 19 বছর বয়সী অবিবাহিতা ভারতীয় গ্রামাঞ্চলের মেয়ে 5 দিন ধরে তলপেটের ব্যথা, জ্বর, দুর্গন্ধযুক্ত যোনিস্রাব নিয়ে এসেছে। একই রকম কমপ্লেন গুলো প্রায় সবারই। আচ্ছা, তার অসুরক্ষিত যৌন সম্পর্কের ইতিহাস রয়েছে এবং সে অনিয়মিত গাইনি চেক আপ করেনি। পরীক্ষায় তার সার্ভিক্সের নড়াচড়ার ব্যথা এবং অ্যাডনেক্সাল পূর্ণ দেখা যায়। এটা অ্যাকচুয়ালি কেস নাম্বার 1 যেটা ডিসকাস করেছিলাম সেটার মতোই অনেকটা। তো এই মেয়েটার কি হতে পারে? এই মেয়েটারও কিন্তু ডায়াগনোসিস হচ্ছে পিআইডি। তাহলে এতক্ষণে যে আমরা 4টা কেস স্টাডি করলাম, 4টা কেস স্টাডির মধ্যে কিছু সম্পর্ক কিন্তু প্রত্যেকজনের পেয়েছি। তল পেটে ব্যথা আর কি, তার সাথে সাথে তল পেটে ব্যথার সাথে সাথে নিচের দিকে পারভেজাইনাল ডিসচার্জ, সাদা স্রাব যাকে বলা হয়। ওকে, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব। তাহলে আমরা এবার পড়বো পিআইডির কারণ কি। আমরা যে 4টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এতক্ষণে, এই 4টা কোশ্চেনের উত্তর আমরা এই পুরো ক্লাসটা যদি করি তাহলে 4টা কোশ্চেনের উত্তর আমরা জানবো। এই ধরনের যে পেশেন্ট, আমরা 4টা যে কেস পড়লাম, এই 4টা কেসের পেশেন্টের ট্রিটমেন্ট করা শিখবো। তো চলি শুরু করা যাক। তো ফার্স্ট আমরা স্টার্ট করবো কজেস অফ পিআইডি, মানে পিআইডির কি কারণ হতে পারে। তার আগে পিআইডি সম্বন্ধে একটু বলি। পিআইডি কি? পিআইডি হলো পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ। পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ মানে পেলভিসের মধ্যে ইনফ্লেমেশন হয়, প্রদাহ হয়, সেই সম্পর্কিত রোগটাকে বলা হয় পিআইডি। তো পিআইডির কারণ কি? পিআইডির প্রথম কারণ হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন ফ্রম লোয়ার জেনিটাল ট্র্যাক্ট। আচ্ছা, এটা বোঝার আগে আমরা ছোট্ট করে একটা ছবি এঁকে নিই। দেখুন, এটা হলো আমাদের জরায়ু। জরায়ু এদিকটাকে কি বলা হয়? ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউব, ফিমরি, ওভারি। এদিকে তাই ফেলোপিয়ান টিউব। হ্যাঁ, তো প্রশ্ন হলো এইখানে কি? এইটা হচ্ছে ভেজাইনা। সমস্ত ইনফেকশনের উৎস হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা হলো ইনফেকশনের উৎস, মানে ভেজাইনা। একজন স্ত্রী এবং পুরুষ যৌন সঙ্গমের মাধ্যমে যে ব্যাকটেরিয়া বা জীবাণু ছড়ায় সেটা প্রথমে কিন্তু ভেজাইনাতে আসে। দেখেন কি বলেছে, অ্যাসেন্ডিং ইনফেকশন ফ্রম লোয়ার জেনিটাল ট্র্যাক্ট। এটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট। জেনিটাল ট্র্যাক্টের এই ভেজাইনাকে বলা হয় লোয়ার জেনিটাল ট্র্যাক্ট, এটা আপার জেনিটাল ট্র্যাক্ট। তো নিচের যোনিপথ থেকে অ্যাসেন্ডিং ইনফেকশন মানে ঊর্ধ্বমুখে যাওয়া ইনফেকশন। তারপর এখান থেকে ঊর্ধ্বমুখে যাওয়া ইনফেকশন আছে, এখান থেকে যাবে, এখান থেকে ইনফেকশন গিয়ে ফেলোপিয়ান টিউবে চলে যায় দুদিকে। ঠিক আছে, মানে ইনফেকশনটা যোনি থেকে এসে দুই দিকে চলে যায়, এখান থেকে জীবাণু। আচ্ছা, কমন প্যাথোজেন কি? কমন প্যাথোজেন মানে কোন জীবাণুগুলো সবচেয়ে কমন, কোন জীবাণুগুলো এই রোগটা সৃষ্টি করে? এক নম্বর হচ্ছে নিসেরিয়া গনোরি। গনোরিয়া রোগ সৃষ্টি করে। এটা একটা ব্যাকটেরিয়ার নাম, নিসেরিয়া গনোরি ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়াটা গনোরিয়া রোগ সৃষ্টি করে। আচ্ছা, ক্লেমাইডিয়া ট্রাকোমাটিস এটা আরেকটা মোস্ট কমন, এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া কিছু থাকে। এই 3 ধরনের ব্যাকটেরিয়াই হচ্ছে এই পিআইডি নামক রোগটা সৃষ্টি করে, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ সৃষ্টি করে। অফেন পলিমাইক্রোবিয়াল, বেশিরভাগ সময়ই মানে শুধুমাত্র যে নিসেরিয়া গনোরি পিআইডি সৃষ্টি করছে ওর সাথে আর কেউ নেই তা নয়। কি বেশিরভাগ সময় পলিমাইক্রোবিয়াল হয়, মানে একসাথে 2-3 ধরনের বা 4 ধরনের ব্যাকটেরিয়া একসাথে সংক্রমণ করে, ফলে পিআইডি হয়। ওকে, তো এই হলো পিআইডির কারণ। পিআইডির তাহলে মূল কারণ কি? ব্যাকটেরিয়ার সংক্রমণ। কোন কোন ব্যাকটেরিয়া? নিসেরিয়া গনোরিয়া, ক্লেমাইডিয়া ট্রাকোমাটিস এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া মানে সেই সমস্ত ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া নিজে বেড়ে ওঠার জন্য, নিজের শক্তির উৎপাদনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেন ছাড়াই তারা অবাধ শোষণের মাধ্যমে নিজের শক্তি জোগান করতে পারে, সেটা বলা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া। সেই ধরনের ব্যাকটেরিয়া ভেজাইনের ভেতরে, ফিমেলের জেনিটাল ট্র্যাক্টের ভেতরে সহজে বেড়ে উঠতে পারে। ওকে, এই হলো পিআইডির কারণ সমূহ। এবার আমরা আসছি নেক্সট স্লাইড। দেখো, প্যাথোফিজিওলজি, কিভাবে এই পুরো রোগটার সৃষ্টিটা ঘটে। তো ফার্স্ট ইনফেকশন যোনিপথ থেকে গর্ভাশয় এবং ফেলোপিয়ান টিউবে উঠে যায়, যেটা আমি এক্ষুনি বলছিলাম। আবার তাহলে ছবি দেখে ফেলি। আমাদের ইউটেরাস থেকে ফেলোপিয়ান টিউব
ওকে, এটা ওভারি, ওভারি এবং বিচ্ছিন্ন ওভারি হয়ে গেল, এখানে ওভারি দেই। আচ্ছা, এইদিকে একটা ফ্যালোপিয়ান টিউব, আর এটা কি, এটা হলো ভেজাইনা। তাহলে প্রথম কি বলছে, প্যাথোফিজিওলজি ভালো করে বুঝুন। প্যাথোফিজিওলজি বলছে যে ইনফেকশন যোনি থেকে গর্ভাশয় ও ফ্যালোপিয়ান টিউবে উঠে যায়। তাহলে এখানে তো যোনি, এখান থেকে ইনফেকশন প্রথমে এখানে থাকবে নিসেরিয়া গনোরি ব্যাকটেরিয়া, যেটা কোনো পুরুষের বীর্য থেকে আসবে। এখান থেকে আসবে ক্লেমাইডিয়া ট্রাকোমাটিস বা এনোরবিক কোনো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা প্রথমে এখানে স্থলিত হয়। এটা কি করে হতে পারে, উৎস কি? উৎস হতে পারে যদি কোনো স্ত্রী কোনো ইনফেক্টেড, যার শরীরে ওই ব্যাকটেরিয়াগুলো আছে, সেই সমস্ত পুরুষের সাথে মিলন করে, তাহলে এখানে প্রথমে ব্যাকটেরিয়াটা আসবে। আর কিভাবে আসতে পারে? আর আসতে পারে যদি কোনো স্ত্রী পুকুরের জলে স্নান করে। তাহলে পুকুরের জল তো নোংরা জল, পুকুরের জলে তো ওখানে গরু মানুষ ধোয়ায়, ওখানে ময়লা আবর্জনা ফেলে, ওই নোংরা জলে মানুষ স্নানও করে। তো যারা পুকুরের জলে স্নান করবে, সেই পুকুরের জলে তো নোংরা জল থাকবেই। তো সেই নোংরা জল ভেজাইনা দিয়ে অল্প 2-4 ফোঁটা ভেতরে গেলেও তো সেখানে ব্যাকটেরিয়া ভেতরে চলে যাবে। ওকে, তাহলে এখানে পুকুরের জলে স্নান করলে এখানে জীবাণুর প্রথম সংক্রমণটা হতে পারে ভেজাইনাতে। তারপর আর কিভাবে হতে পারে? অনেক মা বোনেরা গ্রামাঞ্চলে এখনো দেখা যায় প্রপার স্টেরাইল প্যাডের পরিবর্তে কাপড় ব্যবহার করে থাকে মাসিকের সময়। তো মাসিকের সময় যদি কেউ কাপড় ব্যবহার করে প্যাডের পরিবর্তে, তাহলে সেখানে তো কাপড়ের মধ্যে ওই একই কাপড় আবার ধুয়ে পরের মাসে আবার ব্যবহার করে। তাহলে কি হয়, ওই কাপড়ের মধ্যে জীবাণু অলরেডি থাকে, সেই জীবাণু ভেজাইনাতে ইনফেকশন করতে পারে। তো এগুলো হচ্ছে সোর্স, এই জন্য গ্রামাঞ্চলের মেয়েদের এটা বেশি দেখা যায়। তো এখান থেকে জীবাণু প্রথম কোথায় যাবে? জরায়ুতে যাবে। গেল, জরায়ু থেকে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছে গেল। ওকে, এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে কি বলছে? প্রদাহ এন্ডোমেট্রিয়াম ও টিউবের এপিথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়। তাহলে যখন এই ইনফেকশনটা যাবে, যখন এই ব্যাকটেরিয়াগুলো যাবে শরীরের ভেতরে, ব্যাকটেরিয়া কি চুপ করে থাকবে? ব্যাকটেরিয়ার কাজ কি? ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে এই ব্যাকটেরিয়া এন্ডোমেট্রিয়াম, এই হলো এন্ডোমেট্রিয়াম, এটা আমরা বারবার পড়েছি। এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে ওই জীবাণুগুলো কি করে দিবে? সংক্রমণ করে দিবে। যখন এন্ডোমেট্রিয়ামের মধ্যে সংক্রমণ হয়ে যাবে, তখন ব্যাকটেরিয়া কিন্তু ওই কোষগুলোকে ছেড়ে কথা বলবে না, এখানকার কোষগুলোর মধ্যে প্রদাহের সৃষ্টি করবে। প্রদাহ মানে কি? আমরা আগেও অনেকবার পড়েছি। প্রদাহ মানে আমাদের শরীরের একটা ন্যাচারাল রেসপন্স। আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় বা ইনফেকশন হয়, ঘা হয়, পুঁজ হয়, তাহলে সেই জায়গাটা কি হয়? সেই জায়গাটা ব্যথা করে, সেই জায়গাটা লাল হয়ে যায়, সেই জায়গাটা গরম হয়ে যায় তুলনামূলক, সেই জায়গাটা নন ফাংশনাল হয়ে যায়। তো এগুলোকে বলা হয় প্রদাহ। তো একইভাবে জীবাণু যখন এই জরায়ুর এন্ডোমেট্রিয়ামে গিয়ে সংক্রমণ করবে, তখন জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে ক্ষতিগ্রস্ত হলে আমাদের শরীর তখন ওই ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এখানে প্রদাহের সৃষ্টি করবে। তাহলে এখানে প্রদাহ সৃষ্টি হয়ে গেল। ওকে, তো এন্ডোমেট্রিয়াম প্রদাহ আর টিউবের এপিথেলিয়াম ক্ষতিগ্রস্ত হবে। জীবাণু তো এখানে নেই, সীমাবদ্ধ নেই, এই জীবাণু চলে যাবে ফ্যালোপিয়ান টিউবেও। তো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে এপিথেলিয়াল লেয়ার আছে, ফ্যালোপিয়ান টিউবের ভেতরের দিকে যে এপিথেলিয়াল লেয়ার আছে, সেই এপিথেলিয়াল লেয়ারটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে এই জীবাণুকে। তাহলে এন্ডোমেট্রিয়ামের ক্ষতি হলো, প্লাস ফ্যালোপিয়ান টিউবের ভেতরের লেয়ারটার ক্ষতি হলো। এরপরে কি হবে? আঠালো টিস্যু ও দাগ তৈরি হতে পারে। এই কথার অর্থ হচ্ছে, ইংরেজিতে ভালো বোঝা যাবে, এডহেশন হবে এবং স্কারিং হবে। মানে বাংলা থেকে ইংরেজি শব্দগুলো এখানে সহজ। কেন? এডহেশন হবে। এডহেশন হবে মানে কি? এই যে ফ্যালোপিয়ান টিউবের এই দিকটাও যদি ক্ষতিগ্রস্ত হয়, এই দিকটাও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে চান্স আছে এই একটা দেওয়াল পাশে, মানে দেওয়াল দুটো পাশাপাশি একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে। এটাকে বলা হয় এডহেশন হওয়া। তাহলে এডহেশন মানে কি? এডহেশন মানে একে অপরের সাথে যুক্ত হয়ে যাওয়া। মানে আমরা এটা ভাবতে পারি সহজভাবে যে আমার যে আঙ্গুল, এই আঙ্গুলের স্কিন যদি এখান থেকে কেটে উঠিয়ে দিই, এই আঙ্গুলের স্কিন যদি কেটে উঠিয়ে দিই এবং আঙ্গুল যদি এইভাবে বেঁধে দিই, 8 দিন পরে দুটো আঙ্গুল আমার যুক্ত হয়ে যাবে। এটা আমাদের শরীরের ন্যাচারাল রেসপন্স। বুঝে গেল? এই আঙ্গুলের স্কিনটা তুলে দিই, এই আঙ্গুলের স্বাভাবিক কি হবে? ন্যাচারাল রেসপন্স কি হবে? যেকে কভার করা। তো এই আঙ্গুলকে সাথে আমি এই আঙ্গুল যদি রেখে দিই, তো এই আঙ্গুলটা কি ভাববে? যে এটা হয়তো আমার কভার, ওই জন্য কভার হিসেবে একে নিয়ে নেবে। আর ওই আঙ্গুলটা কি ভাববে? এটা হয়তো আমার কভার, ও নিজের কভার হিসেবে এই আঙ্গুলটাকে নিয়ে নেবে। দুটো আঙ্গুল আমাদের জুড়ে যাবে। এই জন্যই তো প্লাস্টিক সার্জনরা দেখবেন আমাদের আঙ্গুলকে বা বিভিন্ন স্কিনকে এক জায়গা থেকে তুলে এক জায়গা দিয়ে দেয়। আমাদের নিজেদের শরীরের কোনো অংশ, নিজের শরীরের কোনো টিস্যু আমরা এক স্থান থেকে অন্য স্থানে প্রতিস্থাপন করতে পারি। ঠিক তেমনি
এখানে যখন এই ফেলোপিয়ান টিউবের উপরের দিকটা ক্ষতিগ্রস্ত হবে, নিচের দিকটা ক্ষতিগ্রস্ত হবে, এখন একে অপরের সাথে সংস্পর্শে আসবে, একে অপরের সাথে জুড়ে যাবে। এই জায়গাটা যদি জুড়ে যায় তখন সেটাকে বলা হয় এডহেশন। ওকে, আর কি হতে পারে? স্কারিং হতে পারে। স্কারিং হতে পারে। স্কারিং মানে কোন একটা দিকে এইভাবে মানে জুড়ে যাওয়ার ব্যাপারটা না, স্কারিং মানে কোন একটা দিকে ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গাটা চুপসে যাওয়া। যেরকম আমরা ভাবতে পারি যে ধরে নাও আমার মুখে কিন্তু স্কার আছে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে জানি না, আমাদের কোনো একটা ফেসে বা কোনো জায়গায় কেটে যদি যায় তাহলে সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে হিল হয় কিন্তু এটা দাগ থেকে যায় কিনা, স্বাভাবিক স্কিনের যেটা নর্মাল নেচার সেটা কিন্তু আসে না, এটা দাগ কিন্তু থেকে যায়। তাহলে ওই যে দাগ সেটা হচ্ছে ফাইব্রাস টিস্যু দ্বারা তৈরি, নর্মাল স্কিনের কোষ দ্বারা তৈরি নয়, সেটাকে বলা হয় স্কারিং। একইভাবে যখন এখানে ফেলোপিয়ান টিউবের মধ্যে ইনফেকশন হবে, তো ধীরে ধীরে তো যখন ইনফেকশন হবে তখন মানুষ কিন্তু সচেতন হবে, ঔষধ খাবে বা সচেতনতা প্রয়োগ করবে। সচেতনতা গ্রহণ করলে কি হবে? ইনফেকশনটা দূর হয়ে যাবে। যখন ইনফেকশনটা দূর হবে তখন একটা সময় কিন্তু ফেলোপিয়ান টিউব নিজেকে আবার সারিয়ে তোলার চেষ্টা করবে। যখন সে সারিয়ে তোলার চেষ্টা করবে তখন হয় এডহেশন হয়ে যাবে, নাহলে স্কারিং হবে। স্কারিং হবে মানে ওখানে একটা দাগ থেকে গেল, ওই জায়গাটা দুমড়ে মুচড়ে গেল, একটু চুপসে গেল, ওটা হচ্ছে স্কারিং। ওকে, এইটার ইম্পর্টেন্স রয়েছে, এই জন্য একটু বারবার করে বলছি। আর কি হতে পারে? অ্যাবসেস হতে পারে বা পুঁজ ভর্তি ফোড়া হতে পারে। যখন জীবাণু এদিক থেকে যাচ্ছে, এই জীবাণু ভেতরে গিয়ে যদি আন্টিতে থেকে যায়, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ফোড়া হয় না, ঘা হয় না, সেগুলো কিভাবে হয়? সেগুলো কোনো না কোনো জীবাণু সংক্রমণ থেকেই কিন্তু হয়। এখন প্রশ্ন হলো, তো এখানে জীবাণু ভেতরে ঢুকছে, এই জীবাণুকে আমাদের সহজে দেখাও যায় না পেটের ভেতরে কি হচ্ছে। তো দীর্ঘদিন ধরে জীবাণু থেকে গিয়ে সেখানে কোনো একটা জায়গাতে গিয়ে ফেলোপিয়ান টিউবে বা ইউট্রাসের ভেতরে কোথাও কি করতে পারে? একটা ফোড়া তৈরি করতে পারে, একটা ঘা তৈরি করতে পারে। যদি ঘা তৈরি হয় তাহলে তার তীব্র ব্যথা হবে পেটের ভেতরে, এবং পুঁজ সেখান থেকে লিক করবে, পুঁজ বেরোবে। যখন ঘাটা ফেটে যাবে সেখান থেকে তো পুঁজ লিক করে, সেটা কথা বেরোবে, এই পুঁজটা কথা বেরোবে, এখান থেকে যে পুঁজ লিক হয় এই রাস্তা দিয়ে একেবারে ভেজাইনা দিয়ে বেরোবে, কিন্তু অন্য কোনো পথ তো নাই। এই জন্যই আমরা যে একটা কোশ্চেনে পড়েছিলাম যে দুর্গন্ধযুক্ত জনিস্রাব বেরোবে, তার মানে কি এই পুঁজযুক্ত জনিস্রাব বেরোবে, তার মানে এটা আরো অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, বেশি ক্ষতিকারক অবস্থায় পৌঁছে গেছে। তো এই হলো প্যাথোফিজিওলজি, এই রোগটা যেভাবে সৃষ্টি হয় তার রূপরেখা। ওকে, এবার আমরা আসবো ইনভেস্টিগেশনস। পিআইডি যে সত্যি হয়েছে সেটা কিভাবে আমরা ঠিক করবো? একজন ডাক্তার হিসাবে একটা ট্রিটমেন্ট দেওয়ার আগে পেশেন্টকে আমাকে ডায়াগনোসিস কনফার্ম হতে হবে। তো ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করবো? ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাকে করতে হবে কমপ্লিট ব্লাড কাউন্ট। ওকে, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমরা কি সন্দেশ পাবো, কি খবর পাবো সেখান থেকে? কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে যেটা পাবো সেটা হচ্ছে টোটাল কাউন্ট, টোটাল WBC কাউন্ট। আমাদের শরীরে যে কোনো স্থানে ইনফেকশন যদি কোথাও বাসা বাঁধে তাহলে আমাদের শরীরে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বেড়ে যায়, মানে WBC বেড়ে যায়। তাহলে কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে কিন্তু WBC সংখ্যাটা থাকবে। তো WBC সংখ্যা আমাদের যদি স্বাভাবিকের থেকে বেশি বেড়ে যায়, যখন দেখবো 17,000 হয়ে গেছে, 20,000 হয়ে গেছে, 10,000 নিচে থাকলে বা 11,000 নিচে থাকলে আমরা ভাববো কি ঠিকঠাক, মানে আমার শরীরে কোথাও ইনফেকশন নেই। কিন্তু যদি আমাদের WBC কাউন্ট বেড়ে 17 বা 18,000 হয়ে যায়, 20,000 হয়ে যায়, তার মানে সে নির্দেশ করছে যে আমার শরীরে কোথাও না কোথাও ইনফেকশন আছে। তার তলপেটে ব্যথা, আমি যদি সিবিসি করে যদি WBC কাউন্ট সেখানে বেশি পাই বা নিউট্রোফিলের পার্সেন্টেজ যদি বেশি পাই ডিফারেন্সিয়াল কাউন্টে, তার মানে কি বুঝবো যে কোথাও না কোথাও ইনফেকশন আছে। এখান থেকে হ্যাঁ, সিবিসি করে এটা ডিটারমাইন করা যায় না যে হ্যাঁ পিআইডি হয়েছে, শরীরে অন্য কোথাও ইনফেকশন হলেও সেটা হবে, এটা জেনারেলাইজড ব্যাপার। শরীরে যে কোনো স্থানে ইনফেকশনের সোর্স থাকলে সিবিসি বাড়বে, সিবিসির আমাদের টোটাল কাউন্ট বাড়বে। তো টোটাল কাউন্ট বাড়লে আমরা একটা নির্দেশনা পাবো যে হ্যাঁ শরীরে কোথাও ইনফেকশন আছে। ওকে, আচ্ছা, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি, যদি সিআরপি বেড়ে যায় এখানে টোটাল কাউন্ট বাড়বে, পুরো সিবিসিটার মধ্যে টোটাল কাউন্টটা বেড়ে যাবে। আর যদি সিআরপি বেড়ে যায় এটাও নির্দেশ করে যে শরীরে কোথাও অ্যাক্টিভ ইনফেকশনের ফোকাস রয়েছে, কোথাও নিশ্চয়ই ইনফেকশন আছে। তবেই এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলে বিশেষ এক ধরনের প্রোটিন হয় যেটা ইনফেকশন বাড়লে আমাদের শরীরে বেড়ে যায়। তাহলে সিআরপি যদি বেশি থাকে তাহলে আমরা কি বুঝবো যে আমাদের শরীরে কোথাও ইনফেকশন আছে, এবং সিআরপির মাধ্যমে আমরা ইনফেকশনের মাত্রাটাকেও অনুমান করতে পারি। সিআরপি যদি 50 থাকে বা 100 থাকে তাহলে ইনফেকশনের মাত্রা সামান্য, কিন্তু ওই সিআরপি যদি বেড়ে 300 হয়ে যায় বা 400 হয়ে যায় তাহলে আমরা বুঝবো কি অতিরিক্ত মাত্রা ইনফেকশন রয়েছে। তো সিআরপির মাধ্যমে আমরা ইনফেকশনের উপস্থিতিটাও বুঝতে পারবো, ইনফেকশন আছে কি নাই, এবং এটাও বুঝতে পারবো যে ইনফেকশন থাকলে সেটা কত মাত্রায় রয়েছে। ক্লিয়ার? নেক্সট, ভেজাইনাল এবং সার্ভাইকাল সোয়াব। এই যে এখানে সোয়াব নেওয়া যায়, এটাকে বলা হয় সোয়াব স্টিক, মানে একটা কাঠির উপরে
একটু কটন বসানো থাকবে। তো এখানে সোয়াব স্টিক দিয়ে আমরা ভেজাইনা থেকে মানে স্ত্রীদের যোনি থেকে বা স্ত্রীদের যোনির মধ্যে যে সার্ভিক্স রয়েছে মানে জরায়ুর যে মুখটা সার্ভিক্স বলা হয় সেখান থেকে জীবাণু মানে ওই যে রসটা বেরোচ্ছে ওই রসটাকে ওখান থেকে কালেক্ট করে নিতে পারি এই সোয়াব স্টিক দিয়ে, এরকম সোয়াব স্টিক দিয়ে, ঠিক আছে? কালেক্ট করে নিয়ে সেটাকে আমরা ল্যাবরেটরিতে টেস্টের জন্য পাঠাতে পারি। তাহলে ভেজাইনাল এবং সার্ভাইকাল সোয়াব এটা নিতে পারি। আর কি নিতে পারি? ইউরিন প্রেগন্যান্সি টেস্ট। আচ্ছা, এটা থেকে আর কি করতে পারি এটা বলে দিই। এটা থেকে ভেজাইনাল সার্ভাইকাল সোয়াব থেকে আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখতে পারি যে ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কি নাই, জীবাণু উপস্থিতি আছে কি নাই। 1 2 এটাকে আমরা কালচার সেন্সিটিভিটি করতে পারি। যদি এখানে কালচার সেন্সিটিভিটি করি ভেজাইনাল সোয়াবের, তাহলে আমরা এটা অনুমান পাবো যে কোন অ্যান্টিবায়োটিক দিলে সেখানে কিওর হবে, মানে কোন অ্যান্টিবায়োটিক কার্যকরী হবে, কোন অ্যান্টিবায়োটিকটা রেসিস্ট্যান্ট সেই জিনিসটা আমরা জানতে পারবো, রাইট? বেশ। আর ইউরিন প্রেগন্যান্সি টেস্ট, এখানে প্রেগন্যান্সি টেস্ট কেন করবো? পেশেন্টটা হচ্ছে পিআইডি, প্রেগন্যান্সি টেস্টের গুরুত্ব কি? গুরুত্ব আছে। 1 নাম্বার, এটা ডিফারেন্সিয়েট করার জন্য। অনেক সময় এরকম হয় যে তলপেটে ব্যথা আছে আমরা পিআইডি ভেবে নিলাম, কিন্তু তলপেটে ব্যথার কারণ কিন্তু প্রেগন্যান্সিও হতে পারে। প্রেগন্যান্সি কারণ থাকলে তার জন্য তলপেটে ব্যথা হতে পারে। তো সেই জন্য ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করার মাধ্যমে আমাদেরকে এটা এক্সক্লুড করতে হবে কোথাও প্রেগন্যান্সি লুকিয়ে নেই তো আবার। তো প্রেগন্যান্সি না থাকে তাহলে তার ট্রিটমেন্টও আলাদা। কারণ পিআইডি এরকম হতে পারে যে প্রেগন্যান্সি আছে প্লাস পিআইডিও আছে। তাহলে প্রেগন্যান্সি যদি থাকে এবং সাথে সাথে পিআইডি থাকে তখন পিআইডি ট্রিটমেন্ট আলাদা হয়ে যাবে। কারণ প্রেগন্যান্সিটাকে সেভ করে আমাকে ট্রিটমেন্ট করতে হবে সেই সময়। আর যদি প্রেগন্যান্সি না থাকে তাহলে সেখানে ট্রিটমেন্টও আলাদা হবে, তখন আমাকে প্রেগন্যান্সির কথা না ভেবে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করার সুযোগটা পাবো। ওকে, তো সেই জন্য প্রেগন্যান্সি আছে কিনা সেই জিনিসটাও এক্সক্লুড করতে হবে। এই জন্য স্ট্রিপ দিয়ে আমরা একটা টেস্ট করে দেখে নেবো ইউরিনের। আর কি করতে পারি? ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্ট্রাসাউন্ড যেমন ট্রান্স অ্যাবডোমিনাল হয়, আল্ট্রাসাউন্ডের যে প্রব হয় না, এই যে কোথায় আছে, কোথায় কোথায় কোথায়, এখানে এখানে কোনো ছবিতে দেয়নি। বেশ, তো ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড এটা মানে হচ্ছে আল্ট্রাসাউন্ড যে প্রবটা দিয়ে ঘষে ঘষে পেটের উপরে ঘষে ঘষে দেখে তারা, তো সেরকম একটা বিশেষ প্রব পাওয়া যায় যেটা ভেজাইনার ভেতরে ঢোকানো যায়, সিধে জনিপথে ঢোকানো যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইউটেরাসের ভেতরে ফেলোপিয়ান টিউবের ভেতরে ইনফেকশন ছড়িয়ে গেছে কিনা, বা অ্যাবডোমেনে মানে পেরিটোনিয়ামের ভেতরে ইনফেকশন ছড়িয়ে গেছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে প্রবটাকে শুধু পেট থেকে দেখলে হবে না। মানে প্রবটাকে আমরা যদি পেটের উপর দিই তাহলে সেই ইউএসজিটা অতটা স্পষ্ট বোঝা যায় না যতটা ভেজাইনের ভেতরে প্রবটা ঢোকালে বোঝা যাবে। তো ভেজাইনের ভেতরে প্রবটা প্রবেশ করিয়ে যদি আমরা ইউএসজিটা করি তখন সেটাকে বলা হয় ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড। এটা করলে বেশি স্পষ্ট, বেশি নিকটতর ছবি আমরা দেখতে পাই, তাহলে বেশি ভালো বেটার ডায়াগনোসিস হয়। ওকে, তো এটা করতে পারি। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাট করতে পারি। ন্যাট ফর ক্লেমাইডিয়া এন্ড গনোরিয়া। অনেক সময় ডায়াগনোসিস করে আমরা খুঁজে পাই না যে অ্যাকচুয়ালি কোন জীবাণুটা সংক্রমণ করেছে। এর জন্য ন্যাট বলে একটা বিশেষ টেস্ট হয় শুধুমাত্র ক্লেমাইডিয়া এবং গনোরিয়ার জন্য। মানে এগুলো তো খুব মানে জিদ্দি ব্যাকটেরিয়া, এগুলোকে সহজ অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করানো যায় না। সেই জন্য ক্লেমাইডিয়া বা গনোরিয়ার উপস্থিতি আছে কিনা সেটা জানার জন্য ন্যাট টেস্ট করতে পারি। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট বলা হয়। ন্যাট মানে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। তো এই টেস্টের মাধ্যমে আমরা ক্লেমাইডিয়া এবং গনোরিয়ার সম্ভাবনা নিশ্চিত করতে পারবো। আরেকটা জিনিস, যদি কারো পিআইডি থাকে তাহলে অবশ্যই এইচআইভি এবং সিফিলিস, ওকে, এইচআইভি এবং সিফিলিস এই দুটো স্ক্রিনিং করিয়ে নিতে হবে। কেন? তার কারণ আমরা কি জানলাম যে পিআইডি সাধারণত একাধিক যৌনসঙ্গী যাদের থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বেশি হয়। তো যদি কারো একাধিক যৌনসঙ্গী থাকে তাহলে চান্স আছে তার এইচআইভিও হয়ে যাওয়ার, তার চান্স আছে সিফিলিস হয়ে যাওয়ার। মানে এগুলো হচ্ছে এইচআইভি সিফিলিস, এগুলো কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে সেক্স করার মাধ্যমে এই রোগগুলো ছড়ায়। তো যার পিআইডি হয়েছে সে তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ওইটাও একটা। তো যার পিআইডি হচ্ছে তার চান্স আছে এটাও হতে পারে। সেই জন্য এগুলো আমাদেরকে বেসিক স্ক্রিনিং করে রেখে নিতে হবে, এগুলো তো আবার নেই। ওকে, যদি তার সাথে এইচআইভি থাকে তখন সেই পেশেন্টকে ম্যানেজ করার প্রোটোকল ডিফারেন্ট। যে পেশেন্টের ব্লাড নেওয়ার বা এই যে আমরা এখানে যে ভেজাইনাল সোয়াব নেবো সেগুলো প্রোটোকল সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে। সেই জন্য এইচআইভি আছে কিনা দেখে নেওয়া জরুরি। এবার আমরা আসছি পিআইডি এর ডিটেইলড ট্রিটমেন্ট। ওকে, যদি আউট পেশেন্ট হয়, যদি মাইল্ড কেস হয়, খুব বেশি অতিরিক্ত মাত্রায় পিআইডি না থাকে, তাহলে পেশেন্ট আপনার ওপিডিতে আসবে। আর যদি পেশেন্টের অতিরিক্ত মাত্রায় পিআইডি হয়, অতিরিক্ত পেইন, তখন পেশেন্ট ইনপেশেন্ট হয়ে থাকবে, মানে ইনডোর এডমিটেড পেশেন্ট আসবে আপনার কাছে। তো যদি আপনার আউট পেশেন্ট হয়, যদি ওপিডিতে আপনার পেশেন্ট দেখাতে আছে, আপনার চেম্বারে আছে, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন ভালো করে দেখুন। সেফট্রিয়াক্সন 500 mg সিঙ্গেল ডোজ IM,
আমি বেটার বলবো এটা 1 গ্রামও দেওয়া যেতে পারে। তো সেফট্রিয়াক্সনের 1 গ্রাম ডোজ ইন্ট্রামাসকুলার সিঙ্গেল ডোজ একটা। ওকে, আর কি দিতে পারি? খুব ভালো যেটা অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন 100 mg ওরালি টুয়াইস ডেইলি ফর 14 ডেজ। এই কথা মনে রাখতে হবে, 14 ডেজ, 14 দিন ধরে দিতে হবে। এটা পেশেন্টকে বোঝাতে হবে, এইটা পেশেন্টকে বোঝাতে হবে যে তোমার প্রটোকলটাই হলো 14 দিন দেওয়া, 14 দিনের কোর্স কমপ্লিট করতে হবে। তার সাথে মেট্রোনিডাজোলের 500 mg ট্যাবলেট টুয়াইস ডেইলি 14 ডেজ। এটা 400 mg দিলেও চলবে, কারণ এই সবচেয়ে অ্যাভেলেবল ডোজ মেট্রোজিলের সেটা হচ্ছে 400 mg আমরা পাই। তো 400 mg টুয়াইস ডেইলি 14 ডেজ দিলেও চলবে। এই হলো আউট পেশেন্ট হলে তার ট্রিটমেন্ট। যদি ইন পেশেন্ট হয় তখন কি করব? তখন ইন পেশেন্ট মানে আমরা ট্যাবলেট দেব না, আমাদের পেশেন্ট এডমিটেড আছে হসপিটালে, তখন আমরা কি করব? তাকে আইভি সেফক্সিটিন, সেফট্রিয়াক্সন না দিয়ে সেফক্সিটিন দিব। এটা আরো বেটার কোয়ালিটির অ্যান্টিবায়োটিক্স। এবং তার সাথে আইভি ডক্সিসাইক্লিনও পাওয়া যায়। ডক্স এসএল আমরা জানি, ডক্স এসএল এর যেমন ট্যাবলেটস হয় তেমনি ডক্স এসএল এর কিন্তু আইভি ফর্মও পাওয়া যায়। ওকে, সো আইভি ডক্স এসএল দিতে পারি, তার সাথে সেফক্সিটিন। আর কনসিডার করতে পারি সার্জারি ফর অ্যাবসেস, যদি অ্যাবসেস থাকে, যদি ইউএসজি করে বা ট্রান্সভেজানাল সোনোগ্রাফি বললাম। ট্রান্সভেজানাল সোনোগ্রাফি কখন করব? যদি পেশেন্ট অতিরিক্ত মাত্রায় পেইন হয়, সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে কমছে না, তখন আমাদেরকে ট্রান্সভেজানাল সোনোগ্রাফিও করে দেখতে হবে কোথাও অ্যাবসেস হয়ে গেছে নাকি। মানে যদি অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায় তখন একটা ঘা বা অ্যাবসেস হতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে সার্জারি কনসিডার করতে হতে পারে, তখন আমাদের পেশেন্টকে রেফার করতে হবে ফর আ গাইনোকোলজিস্ট। ওকে, আচ্ছা, ট্রিট সেক্সুয়াল পার্টনার্স টু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এখানে পিআইডি হচ্ছে স্বামী এবং স্ত্রীর যৌন সঙ্গমের মাধ্যমে। তো একজনকে মেল বা ফিমেল পার্টনারকে যদি আমরা ট্রিটমেন্ট শুধুমাত্র করি, আমাদের কাছে পেশেন্ট তো ফিমেল পার্টনার হবে, পেশেন্ট তো ফিমেলই আসবে, কিন্তু শুধুমাত্র যদি আমরা ফিমেলকে ট্রিটমেন্ট করি তাহলে সেখানে ট্রিটমেন্ট সম্পূর্ণ হলো না। তার কারণ তার যে সেক্স পার্টনার, তার সেটা বয়ফ্রেন্ডও হতে পারে, তার হাজব্যান্ডও হতে পারে, বা যে কেউ হতে পারে। তো যদি তার যেটা সেক্সুয়াল পার্টনার তার ট্রিটমেন্ট করতে হবে, নতুবা পিআইডি ট্রিটমেন্ট করার পরে ভালো হওয়ার পরেও আবার পুনরায় রেকারেন্স হতে থাকবে। সেই জন্য একই ঔষধ, এই ডক্সিসাইক্লিন মেট্রোনিডাজোল দিয়ে তার সেক্সুয়াল পার্টনারকেও ট্রিটমেন্ট করতে হবে একই সময় এবং একই ঔষধ দিয়ে। আরেকটা জিনিস কি, অ্যাবস্টেইন ফ্রম ইন্টারকোর্স আনটিল কিওর্ড, যতক্ষণ পর্যন্ত পেশেন্ট সম্পূর্ণ কিওর না হয়ে যায় ততক্ষণ আর যৌন সঙ্গম করবে না। এই হলো ট্রিটমেন্টের মেইন প্রোটোকল। এবার আমরা আসি কমপ্লিকেশনস কি হতে পারে। কমপ্লিকেশনস কি হতে পারে? পিআইডি যদি একবার হয়ে যায় তাহলে কি সমস্যা হতে পারে এখান থেকে দেখুন, ছবি এঁকে বোঝাতে হবে। ওকে, আচ্ছা, ফেলোপিয়ান টিউবের যে কোনো একটা দিকের ফেলোপিয়ান টিউব আমি অঙ্কন করছি। ওকে, ভালো করে দেখুন, এটা হলো ভেজাইনা। তো প্রথম কমপ্লিকেশনস মানে পিআইডি হলে সেখান থেকে আর কি সমস্যা হতে পারে? প্রথম কমপ্লিকেশন হচ্ছে ইনফার্টিলিটি। ওকে, প্রথম কমপ্লিকেশন হচ্ছে গর্ভধারণ না হওয়া। কেন গর্ভধারণ হবে না? নাম্বার 1, দেখো আমরা একটু কি আলোচনা করলাম যে জীবাণু তো এখানে থাকে ভেজাইনাতে, প্রথমে ইন্ট্রোডিউস হয় ভেজাইনাতে, ভেজাইনা থেকে সার্ভিক্সের মাধ্যমে কথা চলে যায় জরায়ুতে, জরায়ু থেকে কথা চলে যায় ফেলোপিয়ান টিউবে, ফেলোপিয়ান টিউবে গিয়ে কি করে? এখানে গিয়ে এডেশন করে দেয়। এডেশন মানে ফেলোপিয়ান টিউবের নালীটের যে ভেতরে যে মুখ রন্ধ্রটা রয়েছে, লুমেনটা, সেটাকে অবরুদ্ধ করে দেয়। এটা অবরুদ্ধ হলে কি হবে? আমরা কি জানি, ডিম্বাণু ওভারি থেকে তৈরি হয় আর শুক্রাণু এদিক থেকে ভেতরে আসে। শুক্রাণু এবং ডিম্বাণু মিলন কোথায় ঘটে? এখানে কথা ঘটে এম্পালা, এটা এম্পুলা অংশ। এম্পালাতে কি ঘটে? শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটে। এখন যদি এখানে যদি এডেশন থাকে তাহলে ডিম্বাণু দিক থেকে আসবে, শুক্রাণু দিক থেকে যাবে, কিন্তু এই এডেশনের জায়গায় কি হবে? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হতে পারবে না। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন থেকে তো মানুষের জন্ম হয়, তাহলে মানুষের জন্ম হবে হবে না? তাহলে কি হবে? ইনফার্টিলিটি হবে, গর্ভ ধারণ করতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, ক্রনিক পেলভিক পেইন। পিআইডি যদি কারোর পুরনো থেকে থাকে, স্বল্প মাত্রায় পিআইডি থেকেই আছে, যতদিন সেই পিআইডি থাকবে ক্রনিক পেলভিক পেইনটা থেকেই যাবে। মানে তল পেটে একটা ব্যথা সারাক্ষণ ধরে 6 মাস ধরে 1 বছর ধরে লেগে আছে, এই ব্যথা কোনো কিছুতেই যাচ্ছে না। তো ক্রনিক পেলভিক পেইনের কারণ কিন্তু পিআইডি হতে পারে। কারণ পিআইডি একবার হয়ে গেলে তখন এগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেয়, এন্ডোমেট্রিয়াম ভেতরটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফেলোপিয়ান টিউব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখানে সীমাবদ্ধ থাকে না, ফেলোপিয়ান টিউব থেকে আবার জীবাণু চলে আসে এরপরে পেরিটোনিয়ামের ভেতরে।
পেরিটোনিয়ামেও ক্ষতিগ্রস্ত করে। পেরিটোনিয়ামটা কি দেখো, আমাদের পেটে তো শুধুমাত্র এই জিনিসটাই নাই, আমাদের পেটে কিন্তু শুধুমাত্র ইউটেরাস আর ফেলোপিয়ান টিউব তা না, কিন্তু এর আশপাশে অনেক স্ট্রাকচার আছে। কিরকম? এর আশপাশে তো আমাদের বাওয়েল আছে না, আমাদের নাড়িভুঁড়িও আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে বাওয়েল আছে না, লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, এই ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের উপরে একটা স্তর থাকে, এটাকে বলা হয় পেরিটোনিয়াম। এবার এখানে একটা বোঝার বিষয় আছে, কেউ কথা বলবেন না। এই জরায়ুর ভেতর থেকে ইনফেকশন এই ফেলোপিয়ান টিউবে গেল, ফেলোপিয়ান টিউবের এই যে মুখটা, এই জায়গাটা প্রায় ফিমব্রি, এই মুখটা কিন্তু খোলা, ভালো করে বুঝুন। ফেলোপিয়ান টিউবের এই যে মুখটা, এটা মুখটা কিন্তু খোলা, কারণ এখানে মুখ খোলা থাকে বলেই কিন্তু ওভারি থেকে ডিমটা এখানে ঢুকতে পারে। ওভারি থেকে যে ডিমটা তৈরি হয়, সেই ডিমটা কিন্তু ফেলোপিয়ান টিউবের মধ্যে আসে। কিভাবে আসে? এই মুখটা খোলা থাকে বলে আসতে পারে। তাহলে এই মুখটা যদি, এই মুখ দিয়ে যদি ডিম যেতে পারে, তাহলে ইনফেকশন কেন এদিকে আসতে পারবে না? আসতে পারবে। তাহলে ইনফেকশন ফেলোপিয়ান টিউব হয় কি চলে আসে এখানে, এবার এখানে এসে কি হয়? পেটের মধ্যে ছড়িয়ে পড়ে। তো পেটের মধ্যে ছড়িয়ে পড়লে কি হবে? পেটের মধ্যে কে থাকবে? ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, তারপরে আমাদের মূত্রথলি, এগুলো আছে। তো তখন ওদের যে ওয়াল গুলোর উপরে কি বললাম, এটা আস্তরণ থাকে, তার নাম পেরিটোনিয়াম। এই যে আস্তরণটা, এর নাম হচ্ছে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়াম গুলোকে ইনফেকশন করে। এখানে ভিতরে ইনফেকশন করেছেই, আলটিমেটলি এসে পেরিটোনিয়ামে এসে ইনফেকশন করে। আর পেরিটোনিয়াম ইনফেকশন করলে তখন হয়ে যায় পেরিটোনাইটিস। আর পেরিটোনাইটিস হয়ে গেলে তখন ক্রনিক একটা পেলভিক পেইন, দীর্ঘদিন ধরে তীব্র একটা ব্যথা তলপেটে থেকেই যায়। ওকে, এরপরে একটোপিক প্রেগন্যান্সি। কেটে দে, ফোনটা কেটে দে। এরপর কি আসছে? একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ একটোপিক প্রেগন্যান্সি? দেখুন, এগুলোকে একটু কমিয়ে দিই, হিজিবিজি গুলোকে। দেখুন, আমি কি বলেছি যে এখানে ফেলোপিয়ান টিউবে কি থাকে? হ্যাঁ, ফেলোপিয়ান টিউবে যেমন স্কারিং হয়, স্কার হয় মানে কোনো একটা জায়গায় চুপসে গেল, একটা আটাসাটা হয়ে গেল, বা কোনো কোনো জায়গায় কি হবে? বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ না হয়, শুধুমাত্র স্কারিং যদি হয়, তাহলে কি হতে পারে? ধরো এই জায়গাটা স্কারিং হয়ে গিয়ে এরকম হয়ে গেছে, জায়গাটা স্কারিং হয়ে এরকম হয়ে গেছে দুদিকটা, মানে সম্পূর্ণ নালীটা বন্ধ হয়নি। তাহলে সম্পূর্ণ নালী যদি বন্ধ না হয়, তাহলে এই থেকে শুক্রাণু যেতে পারবে। এই থেকে শুক্রাণু যাচ্ছে, এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর ধরো মিলন এখানে গিয়ে হলো, এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হলো, এই থেকে ডিম্বাণু, এই থেকে শুক্রাণু গেল, কারণ যেহেতু সম্পূর্ণরূপে বন্ধ হয়নি। এই ক্ষেত্রে কি হতে পারে? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন এখানে হলো, একটা জাইগোটের তৈরি হলো। এই জাইগোটের কাজ হচ্ছে ইমিডিয়েটলি এই ফেলোপিয়ান টিউব বরাবর এদিক থেকে এসে জোড়ার ভিতরে আসা, মানে এর স্বাভাবিকভাবে জোড়ার ভিতরে এসে কোথাও একটা ইমপ্লান্টেড হতে হয়, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু যেহেতু এখানে স্কারিং হয়ে আছে, শুক্রাণু যেতে পেরেছে ঠিকই, কিন্তু শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পর যখন জাইগোট হয়ে যাবে একবার, ওই জাইগোটকে পাস হয়ে আসবে যে তার রাস্তা ছিল না। শুক্রাণুটা ছোট, সে যেতে পেরেছে, কিন্তু এটা যেহেতু ডিম্বাণুটা বড় হয়, ওর সাথে শুক্রাণু মিলিত হয়ে যখন জাইগোট হবে, তখন এটা আরেকটু বড় হবে, সেল ডিভিশন হয়। তো সেই এমব্রায়োটা এর মধ্যে যদি কোনো ঘা সৃষ্টি করে, সেটাকে বলা হয় টিউবো ওভারিয়ান অ্যাবসেস। আর কি হতে পারে? পেরিটোনাইটিস। এটা অলরেডি ডিসকাস করেছি আমরা কি বললাম? এই যে আমাদের যে অন্ত্র রয়েছে, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, সেগুলোর গায়ে যে আস্তরণ থাকে, সেটা বলা হয় পেরিটোনিয়াম। এখান থেকে জীবাণু এসে পেটের ভেতরে বিভিন্ন জায়গায় ইনফেকশন করতে পারে, সেটাকে তখন বলা হয় পেরিটোনাইটিস। ওকে, এবং সর্বশেষে ফিজ হাগ কার্টিস সিনড্রোম, পেরিহেপাটাইটিস হতে পারে। এটা মানে খুব রেয়ার হয়, কিন্তু হতে পারে। তো এটা আমাদের কি বলবো, আমাদের ক্ষেত্রের মধ্যে পড়ছে না, তবু শুধু নামটা জেনে রাখলাম যে পিআইডি থেকে এই ফিজ হাগ কার্টিস সিনড্রোমও হতে পারে, বা পেরিহেপাটাইটিসও হতে পারে। রাইট? ওকে, তাহলে এখানে আমাদের শেষ হলো কমপ্লিকেশনস। এবার আমরা আসছি প্রগনোসিস। ফাইনালি, গুড ইফ ট্রিটেড আর্লি। যদি আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাই তাহলে খুব ভালো। রিস্ক অফ লং টার্ম কমপ্লিকেশনস ইফ ট্রিটেড ডিলেড। যদি আমরা ট্রিটমেন্ট করতে ডিলে করি, তাহলে লং টার্ম কমপ্লিকেশন, যেগুলো এর আগে স্লাইডে দেখলাম, সেই কমপ্লিকেশন গুলো হতে পারে। আর কি রেকারেন্স পসিবল, যে রোগটা, এই
মানে পিআইডি যার হবে তার আবার পিআইডি হওয়ার সম্ভাবনাটা বাড়বে। তবে সচেতন থাকতে হবে। কমপ্লায়েন্স উইথ ট্রিটমেন্ট